দর্শক, আমরা হ্যাপেনিং পয়েন্টের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজকে টিকা ব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালের অন্যান্য চিকিৎসা সেবা নিয়ে কথা বলবো। আমাদের সাথে ঠিক এই মুহূর্তে যে বিশেষজ্ঞ অতিথিরা যুক্ত আছেন তাদের সাথে শুরুতে আপনাদের পরিচয় করে দিই। আছেন অধ্যাপক শেখ নুরুল ফাত্তার রুমি, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। আছেন ডাক্তার খালিদ মাহমুদ ইকবাল, কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান, হৃদরোগ বিভাগ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, এবং ডাক্তার জুবাইর আহমেদ, কনসালটেন্ট, করোনা ইউনিট, ল্যাব স্পেশালিস্ট হসপিটাল। স্যার, আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা টিকা ব্যবস্থাপনার পাশাপাশি অন্যান্য চিকিৎসা সেবা নিয়ে কথা বলবো আজকে। ঠিক এই মুহূর্তে আমরা একটু ক্যান্সার হাসপাতালে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী একে আজাদ। আমরা যেমনটি বলছিলাম, আজাদ, টিকা ব্যবস্থাপনার পাশাপাশি অন্যান্য চিকিৎসা সেবা নিয়ে আপনি কথা বলবেন। আপনি বিভিন্ন অভিযোগ সম্পর্কে আগের ঘন্টায় জানাচ্ছিলেন, নিশ্চয়ই বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। প্রয়োজন অক্সিজেন, পাঠানো হলো ওয়ার্ডে ভর্তি হতে। তারপর সে জায়গায় রুগীকে বলা হলো যে এই মুহূর্তে ওয়ার্ডে ভর্তি হওয়ার চেয়েও জরুরি বিভাগে নিয়ে দ্রুত অক্সিজেন দেওয়া জরুরি। আর এই যে একটি টানাপোড়েন বা সংকট, এই সংকটের মধ্যে পড়ে রোগীর অবস্থা একেবারে মুমূর্ষু। জানি না শেষ পর্যন্ত কি হলো। কিছুক্ষণ আগেই বক্ষব্যাধি ইনস্টিটিউটে একজন রোগীর ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছে, যারা তাকে ওয়ার্ড থেকে ধরে নিয়ে অন্যান্য রোগীর স্বজন যারা ছিলেন অন্য রোগীর ওয়ার্ডের মধ্যে, তারা নিয়ে আসছেন। আর আমার ঠিক পাশেই চাঁদপুর থেকে এসছেন, সেই ভোর থেকে অপেক্ষা করছেন একটি সিটের জন্য, যে সিটটিতে ভর্তি হতে পারলেই তার চিকিৎসা কার্যক্রমটি শুরু হবে। যার কারণে বারান্দাতেই এখন বসে অপেক্ষা করছেন কখন মিলবে সেই কাঙ্ক্ষিত সিট। ভর্তি হওয়ার ক্ষেত্রে নানা ধরনের যে জটিলতাগুলো রয়েছে সেগুলো প্রায় সবগুলোই কাটিয়ে এসেছেন। এখন শুধু সিটটি পেলেই চিকিৎসা শুরু হবে, এরকম হচ্ছে বক্ষব্যাধি ইনস্টিটিউটের একটি অবস্থা। আমি আরও 2-3 জন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছিলাম, যারা 3-4 দিন ঘোরাঘুরির পরে মোটামুটি সিট পেয়েছেন। কেউ বা বিনামূল্যে, অর্থাৎ একেবারেই অর্থ বা সামর্থ্য নেই এরকম বিনামূল্যেও এখানে সিট দেয়া হয়। প্রায় 3-4 দিন ঘোরাঘুরির পরে একটি সিটের সন্ধান পেয়েছেন। নানা নেতিবাচক খবরের পাশাপাশি এরকম ইতিবাচক ঘটনাগুলো আছে, তা না হলে এতগুলো বেডের মধ্যে চিকিৎসা সেবা কিভাবেই বা হয়। তার পরবর্তীতে আরেকটি হসপিটাল তার আগেই ঘুরে এসেছে, সেটা হচ্ছে ক্যান্সার ইনস্টিটিউট। সেখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে ঝক্কি ঝামেলা, এই ঝক্কি ঝামেলা পোহানোর পর ভর্তি হলেই চিকিৎসা সেবা মিলে, তবে চিকিৎসা সেবা পাওয়ার পর দেখা যায় আরেক ধরনের জটিলতা। কিছুদিন আগেও রেডিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ওষুধ বা সরঞ্জামাদি পাওয়া যেত। এখন আজকে একজনের কাছে দেখলাম যে সার্জিক্যাল গ্লাভস নিয়ে আসার জন্য রুগীকে লিখে দেওয়া হলো একেবারে ওয়ার্ড থেকে বা বেড থেকে, সেই গ্লাভসটিও সরবরাহ করা হচ্ছে। এরকম একটি অবস্থা ক্যান্সার ইনস্টিটিউটে আমরা দেখতে পেলাম। তার আগে আরও একটি হাসপাতালের কথা বলি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত 21শে ফেব্রুয়ারির নিউজ কভার করার পরে আমি একজন রোগীর সঙ্গে গিয়েছিলাম, যার গালের মধ্যে একটি ফোঁড়া উঠেছিল। তারা টিকিট কাটার পরে নাক কান গলা যেখানে সার্জিক্যাল বা অপারেশন করা হয় সেই ডিপার্টমেন্টে গিয়ে বলা হলো যে এটি অপারেশন করতে হবে। মাত্র একটি ফোঁড়া উঠলে আর সঙ্গে সঙ্গে সেটি অপারেশন, তাও ছোট আকারের ব্রণ থেকে এই ধরনের একটি সমস্যা হয়েছিল। পরে আমি আবার এসে জিজ্ঞেস করলাম যে কেন এই ধরনের অপারেশনের তড়িৎ সিদ্ধান্ত নেওয়া হলো, আপনারা যথাযথ ডিপার্টমেন্টই কেন পাঠাতে পারেননি। 21শে ফেব্রুয়ারির দিন তাদের যে চর্ম যৌন বিভাগে কোনো ধরনের চিকিৎসক না থাকার কারণেই তারা নাক কান গলা বিভাগে পাঠিয়েছেন 303 নম্বর কক্ষে। এই যদি হয় চিকিৎসা সেবার অবস্থা, তাহলে রোগীদের কি অবস্থা হবে সেটা ভেবে দেখার বিষয়। এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। জি আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত আছেন ঠিক এই মুহূর্তে। আমি শুরুতে অধ্যাপক শেখ নুরুল ফাত্তার রুমি স্যার, আপনার কাছে যেতে চাই। আমরা সহকর্মী আজাদের মাধ্যমে শুনছিলাম যে ঢাকা মেডিকেলের কথা, 21শে ফেব্রুয়ারির কথা, চর্ম বিভাগে না যেয়ে আপনার বিভাগ নাক কান গলা বিভাগে নিয়ে যাওয়া হলো রোগীকে টিকিট কাটার পরে। এটা কি কোনো অব্যবস্থাপনা বলবেন, নাকি তড়িৎ চিকিৎসা নেয়ার জন্য এরকম করা হলো রোগীর সাথে? কি বলবেন আপনি? ধন্যবাদ। আসলে আমি তো অল্প কিছু কথা শুনতে পারলাম। আমি যদি রোগীর সম্বন্ধে বিস্তারিত জানতে পারি তাহলে আমি সঠিকভাবে বলতে পারবো কি ঘটনা ঘটেছিল। তবে ঢাকা মেডিকেল যেহেতু বাংলাদেশের সবচেয়ে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের সবচেয়ে সরকারি বড় একটা হাসপাতাল, সেখানে প্রতিটা ডিপার্টমেন্ট রয়েছে, ইমার্জেন্সি সার্ভিস রয়েছে। আপনারা ভুলে যাবেন না 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে যখন জাতি ভাষা দিবস পালনে ব্যস্ত ছিল, তখন কিন্তু জরুরি চিকিৎসা সেবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অব্যাহত রেখেছে। সেই রুগীটা ইমার্জেন্সিতে গিয়েছে, সেখান থেকে তাকে স্কিন বা চর্ম বিভাগে গিয়েছে, তারা হয়তোবা নাক কান গলা বিভাগ, আমি যেটা বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি, সেখানে এসেছে।
ঢাকা মেডিকেল নাক কান গলা বিভাগে আসার পরে আমার কর্তব্যরত চিকিৎসক যথাযথ চিকিৎসা দিয়েছে আমি বলে মনে করছি। এখন আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে আপনি ঢাকা মেডিকেল যখন বারান্দাতে হাঁটবেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় রুগীরা শুয়ে আছে, দুই পাশেই রুগী শুয়ে আছে, মাঝখানে চিপা করিডোর দিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছে। তার মানে আমাদের যে শয্যা সংখ্যা রয়েছে, হাসপাতালের যে নির্ধারিত শয্যা সংখ্যা তার থেকে অন্তত পক্ষে 3 গুণ রোগী ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য অবস্থান করে, যার ফলে একটা বাড়তি লোড চলে এসেছে। আমরা মনে করি চিকিৎসার যে আমাদের যে সিস্টেমটা, এখানে হচ্ছে দুটো ব্যাপার রয়েছে, একটা হচ্ছে চিকিৎসা সেবা, একটা হচ্ছে চিকিৎসা সেবা, আর একটি রয়েছে চিকিৎসা সেবা ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট এই চিকিৎসা সেবাটা, আমি যে ডাক্তার আছি, আমরা নির্দেশনা দিচ্ছি, ওষুধ দিচ্ছি, প্রয়োজনে আমরা অপারেশন করছি, সাথে আমাদেরকে নার্স এবং অন্যান্য সহকর্মী হেল্প করছে, তেমনি ভাবে এটা হলো চিকিৎসার একটা অংশ গেল। আর যেটা রয়েছে চিকিৎসা সেবা মানে ম্যানেজমেন্ট, যেমন হাসপাতালের রোগীটা কোথায় থাকবে, কোন বিছানায় শুবে, সেই বিছানায় চাদর আছে কিনা, বালিশ আছে কিনা, সেই বাথরুমে পানি আছে কিনা, বাথরুমের যে ল্যাট্রিনটা রয়েছে সেখানে বদনা রয়েছে কিনা, লাইট জ্বলছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সবকিছুই দেখার দায়িত্ব আমরা আমাদের ম্যানেজমেন্ট হসপিটাল কর্তৃপক্ষ জি স্যার, রয়েছে। আপনি ম্যানেজমেন্টের সবাই কথা সবাই বলছিলেন, সবাই এ সুস্থ প্রসঙ্গে থাকবে। আমি আবার আপনার কাছে আসব। আমি একটু ডাক্তার খালিদ মাহমুদ ইকবাল স্যারের কাছে যেতে চাই। স্যার, রুমি স্যারের কথা আপনি নিশ্চয়ই শুনছিলেন। উনি বলছিলেন যে যে ক্ষমতা, সেই ক্ষমতার থেকে 3 গুণ রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে সামাল দিতে হয়। এমন যেখানে অবস্থায়, সেখানে আমরা যদি দেখেছি আজকে যে ক্যান্সার হাসপাতালে আমাদের সহকর্মী ছিলেন, সেখানে লাইনে দাঁড়িয়ে সেবা নিতে গেলেও বিভিন্ন ভোগান্তি পোহাতে হয় এবং সেখানে ফ্রি ওষুধ না নিয়েও বেশ কিছু অভিযোগ আছে। আপনি তো পুলিশ হাসপাতালে কর্তব্যরত আছেন, সেখানে নিশ্চয়ই বিশেষায়িত চিকিৎসা তো দেওয়া হচ্ছে, সাথে সাথে অন্যান্য চিকিৎসা সেবাও দেওয়া হয়। আপনার এখানে কি কোনো রকম ভোগান্তির খবর কি আছে? আল্লাহ রহমতে আমাদের মাননীয় পরিচালক মহোদয়ের পরিচালনা এবং আইজিপি স্যার নির্দেশনা আমাদের প্রথম থেকেই, কোভিড কালীন সময়ের প্রথম থেকেই আমাদের রুগীদের যে ওষুধের দেওয়ার যে সেকশনটা, এটা সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। এখানে প্রায় 10টা কাউন্টার আলাদা করা হয়েছে এবং ওপিটিটা মানে আউটডোর যে রুগী আমরা দেখি, এটা দোতলায় আমরা একই সাথে যেখানে ওষুধ দেয় সেটার দোতলায় করে দেওয়া হয়েছে। যার জন্য রোগী দোতলা থেকে ওষুধ মানে ওই রোগী ডাক্তার দেখানোর পর সরাসরি ওষুধ নেওয়ার জন্য নিচতলায় সিরিয়াল দিয়ে ওষুধ নিয়ে যাচ্ছে এবং আমরা সেখানে রোগীদের ওয়েটিং এর পর্যাপ্ত ব্যবস্থা করে দিয়েছি। গত 1 বছর যাবত আমরা এই সুশৃঙ্খল ব্যবস্থা অলরেডি ব্যবস্থা করে ফেলেছি এবং এখান থেকে যদি কোনো রোগী ক্রিটিক্যাল হয়, সেখানে আমাদের আইসিইউ এবং এইচডিইউতে একটা ইমার্জেন্সি সাপোর্ট সেন্টার রয়েছে এবং আমাদের ইমার্জেন্সিতে একটা ইমার্জেন্সি টিম রয়েছে, সেখান থেকে আমরা ম্যানেজমেন্টের ব্যবস্থা করেছি। এটা আমাদের করোনাকালীন সময় প্রথম থেকে এটা ব্যবস্থা করা হয়েছে। যার জন্য আমাদের এই যে হাসানুল হায়দার স্যারের বিচক্ষণতার জন্য এবং আমাদের কনসালটেন্ট বা ডাক্তারদের সমন্বয়ের জন্য এই অবস্থাটা আমাদের গত 1 বছর যাবত আমরা সুশৃঙ্খল ভাবে ম্যানেজ করে চলছে। আর প্রথম দিকে হয়তো একটু কষ্ট আমি আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো। প্রথম কষ্ট হয়েছে কারণ তখন রোগীর একটা আতঙ্ক ছিল। জি বলেন, শুনছি। প্রথম দিকে যখন রোগীদের আতঙ্ক ছিল কোভিড কালীন, সেটা আমাদের কোভিড এর বিল্ডিংটা আমরা আলাদা করে দিয়েছি। আমাদের যে অন্যান্য ডিপার্টমেন্টের রোগী, সেটার বিল্ডিং সম্পূর্ণ আলাদা, আউটডোর আলাদা এবং ইনডোরের জন্য আমাদের আলাদা এখন ব্যবস্থা করা শুরু হয়েছে। আবার আমাদের নতুন করে ট্রাফিক ব্যারা কমান্ড বিল্ডিংটা নেওয়া হয়েছে সেটা ম্যানেজমেন্টের জন্য। এবং এই যে ওপিডি বিল্ডিংটা সম্পূর্ণ কোভিড বিল্ডিং থেকে আলাদা হওয়ার কারণে আমাদের ম্যানেজমেন্ট আরো সহজ হয়ে গেছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের আউটডোর আলাদা এবং কনসালটেন্ট রুম আলাদা করে দেওয়া হয়েছে। আউটডোর মেডিকেল অফিসাররা তাদের স্বস্ব রোগীগুলো সিরিয়াল অনুপাতে দেখে ফেলেন, যেখানে রিসিপশন হয় সেখান থেকে আমাদের সিরিয়াল মেনটেন করে প্রত্যেকটা রুম ওয়াইজ রোগীকে রেফার করে দেওয়া হয় এবং সেই করেসপন্ডিং রুমে রোগী গেলে সেখানে ওয়েটিং এর ব্যবস্থা আছে, সেখান থেকে রোগী দেখে যদি কনসালটেন্টের প্রয়োজন হয় কনসালটেন্টের কাছে সেন্ড করা হয় এবং সেখান থেকে জি মোহাম্মদ ইকবাল, আপনি সুশৃঙ্খল ব্যবস্থাপনার কথা বলছিলেন পুলিশ হাসপাতালের। আমি একটু ডাক্তার জুবাইর আহমেদের কাছে যেতে চাই যে আজকে আমাদের সহকর্মীরা তো বক্ষব্যাধি হাসপাতাল হোক, ক্যান্সার হসপিটাল হোক অথবা সোহরাওয়ার্দী ঢাকা মেডিকেল যেখানে গেছেন, সেখানে আমরা বারবার বলা হচ্ছে যে রোগীর চাপ বেশি থাকার কারণে বিভিন্ন সেবা ব্যাহত হচ্ছে। তাহলে অন্যান্য সেবার ক্ষেত্রে, যেখানে টিকাদানের ক্ষেত্রে আমরা সুশৃঙ্খল পরিস্থিতি দেখি, সেখানে অন্যান্য সেবার ক্ষেত্রে চেইন অফ কমান্ডটা ঠিক মতো মানা হয় না কেন? আপনি কি বলবেন ডাক্তার জুবাইর আহমেদ? জি, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি দীর্ঘদিন গভর্নমেন্ট সেক্টরে কাজ করেছি, প্রায় 10 বছরের অধিক সময়। তারপর গত 16-17 বছর ধরে প্রাইভেট সেক্টরে কাজ করছি। তো একটি বিষয় আমি আমাদের বাকি দুজন যে বক্তার উদ্দেশ্যে এবং আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমরা কিন্তু সবসময় সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করি
যে লেভেল থেকে সমস্যা তৈরি হয় সেই লেভেলের একই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। কিন্তু অ্যাকচুয়ালি এই কোভিড পিরিয়ডে কিন্তু আমাদের কাছে সুস্পষ্টভাবে একটা জিনিস উন্মোচিত হয়েছে যে আমাদের হেলথ সেক্টরের ত্রুটি বিচ্যুতিগুলো। আমরা একদিকে যেরকম সংগঠিতভাবে চিকিৎসা দেওয়ার জন্য প্রতিজ্ঞ, গভর্নমেন্ট যেরকম প্রমিস, ডাক্তাররা যেমন প্রমিস, হেলথ কেয়ার ওয়ার্কাররা এবং হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন গুলো যেরকম প্রমিস, কিন্তু এট দ্য সেম লেভেল একটা বিষয় আমরা সবসময় কিন্তু ল্যাকিং, সেটা হলো একটু আগে যেটা রমিক ভাইও বলছিলেন যে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এবং প্রপার ম্যান পাওয়ার অ্যালোকেশন। একটি এলাকার রোগীরা সবাই যদি ঢাকা শহরে সব রোগীরা যদি ঢাকা মেডিকেলে জড়ো হওয়ার চেষ্টা করে তাদের সমস্যার জন্য, তাহলে তো সেই ক্রাউডিংটা হবেই। অথবা সবাই যদি পুলিশ হসপিটালে জড়ো হওয়ার চেষ্টা করে তাহলে এই ক্রাউডিংটা তো হবেই। আমরা কেন চিকিৎসা ব্যবস্থাটাকে এই সরকারি, বেসরকারি এবং সরকারের মধ্যেও যেসব অনেকগুলো প্রতিষ্ঠান আছে সবার মধ্যে ইকুয়াল বন্টনে ভাগ করে রাখি না এবং সবখানে আমরা ইকুয়াল ফ্যাসিলিটিস এর ব্যবস্থা যদি করতে পারি তাহলেই না লোডটা কমে আসবে। গত কিছুদিন ধরে আমাদের ল্যাবেজ হাসপাতালেও প্রচন্ড রোগীর চাপ, কারণ এখন তো কোভিড এর পরিমাণটা তুলনামূলকভাবে কমে আসছে মানুষজনের মধ্যেও। এখন অন্যান্য রোগীদের যারা এতদিন বাসা থেকে বের হননি তারা আসছেন হাসপাতালগুলোতে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, থাইরয়েড, ইনফেকশন, টাইফয়েড, বিভিন্ন রোগ নিয়ে কিন্তু হাসপাতালের রোগীরা আসছে এবং আমরাও কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত রোগীদেরকে ম্যানেজ করছি। আর আমি কখনো এই ক্রেডিট নেওয়ার চেষ্টা করব না যে প্রাইভেট সেক্টর সরকারি সেক্টর থেকে ভালো কাজ করছে, কারণ এটা কখনোই বলা উচিত না। আমরা সবাই কিন্তু গভর্নমেন্ট সেক্টর থেকে কাজ শিখে কিন্তু প্রাইভেট সেক্টরে এসেছি। আমি এটা বলতে চাই কি যে প্রপার হেলথ কেয়ার ম্যানেজমেন্টের জন্য অবশ্যই একটা ওয়ান স্টপ কেয়ারের ব্যবস্থা থাকতে হবে প্রত্যেকটা হাসপাতালে। রোগীরা বিশেষ একজন ব্যক্তির কাছে যাবেন, উনি তাকে প্রপারলি চালিত করবেন যে তার কার কাছে যাওয়া উচিত। এই হোয়ার টু গো, হাউ টু গো এন্ড হোয়েন টু গো, এই প্রপার রেফারেন্স সিস্টেমটা যদি আমরা করে ফেলতে পারি যে কোনো এলাকা থেকে হাসপাতাল, ছোট হাসপাতাল থেকে বড় হাসপাতাল অথবা প্রাইভেট হসপিটাল, এই সুন্দর যদি লুপ বা চেইন তৈরি করে ফেলতে পারি তাহলেই না আমাদের ক্রিটিক্যাল, নন ক্রিটিক্যাল রোগী, কোভিড, নন কোভিড রোগী, এগুলোর প্রপার ম্যানেজমেন্ট হবে। আমরা সবসময় কিন্তু ওই পুরোনো সমস্যাগুলোকে পুরোনো নিয়মেই সমাধান করার চেষ্টা করতেছি। গতকালকের সমস্যা আমি গতকালকের সমাধান দিয়ে যদি সলভ করার চেষ্টা করি তাহলে গতকালকের সমস্যা কিন্তু আজকে ওই সমস্যাই রয়ে যাবে। আমরা কিন্তু সবসময় সমস্যা নিয়ে আলোচনা করছি, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার যেরকম সবসময় চান ফিউচার দৃষ্টি নিয়ে আগায় যেতে, আমরা কিন্তু ডাক্তাররা, হেলথ কেয়ার ওয়ার্কার এবং আপনারা সাংবাদিকরাও উই শুড কাম আপ উইথ নিউ আইডিয়া যে কিভাবে আমরা এই পুরা লুপটাকে একটা সুশৃঙ্খল চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি। আমাদের জি, আপনি প্রপার ম্যানেজমেন্টের কথা বলছিলেন, আমি এই চিকিৎসা প্রসঙ্গে আরো একবার একটু রুমি স্যারের কাছে যেতে চাই। স্যার, প্রপার ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু বিশেষায়িত হাসপাতালে যখন টিকা কার্যক্রম চলছে সেক্ষেত্রে টিকা যারা নিতে আসছেন সেসব নাগরিক, তাদের অ্যাটেন্ডেন্ট, সাধারণ রোগী, তাদের অ্যাটেন্ডেন্ট, এ নিয়ে তো বেশ হচ্ছে মানুষের ভিড় বা জটলা আমরা বলে থাকি যে হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে, তার উপরে নির্দিষ্ট জনবল দিয়েই আপনাদেরকে টিকা দিতে হচ্ছে। সবকিছু মিলায়ে তো স্বাভাবিকভাবে তো চিকিৎসা সেবা দেওয়া কিছুটা বিঘ্ন হতেই পারে। এই প্রসঙ্গটা নিয়ে যদি আপনি বলেন। আমি বলবো। জি, আপনি বলবেন। জি স্যার। আমি 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 অত্যন্ত গর্বিত বোধ করছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠান টিকাদান কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন করছে। আমি আগেও বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা, চেতনা, মেধা ও মননের ফসল হচ্ছে কোভিড টিকা। পৃথিবীর অনেক উন্নত দেশ এখন পর্যন্ত টিকার দেখা পায়নি, আমরা পেয়েছি। আমরা লক্ষাধিক লোক টিকা নিয়েছি এবং বিশ্বাস করবেন ঢাকা মেডিকেল কলেজে আমাদের যে টিকাদান যে জায়গাটা আমরা নির্ধারণ করেছি, কোভিড ভ্যাকসিনেশন সেন্টারটা অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে, অত্যন্ত ওয়েল ম্যানেজ। সেখানে প্রতিদিন গড়ে 700-800 মানুষ টিকা গ্রহণ করছে। সেখানে আল্লাহর রহমতে কারো কোনো অভিযোগ নেই, অনেক বিশৃঙ্খলা, কোনো রকম বিশৃঙ্খলাই নেই, সুশৃঙ্খলা, সবাই আসছে, সবাই রেজিস্ট্রেশন করে আসছে, টিকা দিতে পারছি আমরা। এখন প্রশ্ন উঠেছে আমাদের অন্যান্য সেবায় কেন একটু বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। টিকাদানের ক্ষেত্রে কিন্তু আমাদের যে লোড 700-800 বা 1000, সেখানে এরকম জনগণই আসছেন। এখন যদি আজকে যদি হঠাৎ করে 3000 মানুষ চলে আসেন টিকা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল সেন্টারে, তখন নিশ্চয়ই সেখানে ওভারফ্লো, ওভার বার্ডেন, সবকিছু চাপ বেড়ে যাবে। যেমনটি হয়েছে আমাদের ঢাকা মেডিকেলের চিকিৎসা সেবার ক্ষেত্রে। আমাদের বেড রয়েছে মনে করেন 5000, রোগী ভর্তি হচ্ছে 3 গুণ,
আউটডোরের সংখ্যা, আউটডোরে প্রতিদিন আউটডোরে তো হাজার হাজার মানুষ আসছে। আর আমরা কিন্তু বলতে চাই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা চিকিৎসা বন্ধ করেনি, সুষ্ঠুভাবে করোনা টিকা, করোনার চিকিৎসা চলছে। এবং আজকে আগে আমি খবর নিলাম, ঢাকা মেডিকেলে এখনো করোনায় 463 জনের মতো ভর্তি রোগী আছে, তাদের চিকিৎসা চলছে। আল্লাহর রহমতে আমরা চিকিৎসা সেবা আমাদের সীমিত যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে দিয়ে যাব ইনশাআল্লাহ। যে এ প্রসঙ্গে আমি একটু খালিদ মোহাম্মদ ইকবাল স্যার আপনার কাছে আসতে চাই, যে রুমি স্যার যে ব্যবস্থাপনার কথা বলছিলেন, আমরা দেখি যে অনেক হাসপাতালেই যে টিকাদানের বুথ সেটা কনফারেন্স রুমে করা হয়েছে, যেখানে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান প্রতিদিন হয়ে থাকে অথবা শিক্ষার্থীদের পাঠদান হয়ে থাকে। আবার একই হাসপাতালে কোভিড নন কোভিড রোগীদের চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে যদি এমনটি চলতে থাকে, সেক্ষেত্রে ব্যবস্থাপনাটা বিষয়টি যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এখানে স্যার যেটা বলছেন, আমাদের কোভিড এর জন্য আমাদের কনফারেন্স রুমটাকে ইউজ করার আমাদের দুইটা কনফারেন্স রুম আছে, একটা পুরুষ একটা মহিলা। আমরা মহিলাদের টিকা দেওয়ার জন্য মহিলা কনফারেন্স রুম এবং পুরুষদের টিকা দেওয়ার জন্য পুরুষদের মানে কনফারেন্স রুমটাকে আমরা ইউজ করেছি। কারণ সেখানে স্পেস বেশি থাকার কারণে যেহেতু টিকা দেওয়ার পরে আমরা একদম মানুষকে প্রায় আধা ঘন্টার মতো অবজারভেশনে রাখি, আমাদের এখানে বসার সুশৃঙ্খল ব্যবস্থা থাকার কারণে আমরা এই কনফারেন্স হলটাকে প্রিফার করেছি। কিন্তু এর আগে আমরা কনফারেন্স রুমটা 4 তলা হওয়ার কারণে নিচেই রিসিপশনের আমরা ব্যবস্থা করছি, যাতে একজন মানুষ আসলে প্রপার গাইডলাইন পায়। সেখানে আসার সাথে সাথে লোকদেরকে যারা আসে আমাদের পুলিশ সদস্যদেরকেও দেওয়া হয় এবং বাইরের যারা আমাদের কেন্দ্রে রেজিস্ট্রেশন করে মানে অন্যান্য বিভাগে তাদেরকে দেওয়া হচ্ছে, আম পাবলিকেও দেওয়া হচ্ছে। সেহেতু ওদেরকে গাইডলাইন করার জন্য নিচে আমাদের রিসিপশনের ব্যবস্থা রয়েছে। সেখান থেকে রিসিভ করে তারা কিভাবে 4 তলায় যাবে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। একটা লিফট নির্ধারিত করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে 4 তলায় রিসিভ করার জন্য একটা গ্রুপ রয়ে গেছে এবং টিকা ম্যানেজমেন্টের জন্য 2 টিমে ডাক্তার রয়ে গেছে। পুরুষদের এখানে এক গ্রুপ কাজ করতেছে, মহিলাদের এখানে আরেক গ্রুপ কাজ করতেছে। টিকা দেওয়ার সাথে সাথে সেখানে তাদেরকে অবজারভেশনে বসিয়ে রেখে আধা ঘন্টা পর তাদেরকে মানে বাসায় বা তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয় এবং তাদেরকে নির্দিষ্ট রেজিস্ট্রেশন পয়েন্ট আলাদা আলাদা করা হয়েছে। পুরুষদের জন্য আলাদা রেজিস্ট্রেশন পয়েন্ট, মহিলাদের জন্য আলাদা রেজিস্ট্রেশন পয়েন্ট। এমনকি যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে অ্যাসিস্ট করার জন্য আমাদের এমআই টিম বা কনস্টেবল বা আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টিম রয়ে গেছে এবং আউটডোরে ম্যানেজমেন্টের সম্পূর্ণ আলাদা সেকশনে দেওয়া হয়েছে। বহির্বিভাগের জন্য রোগীদেরকে সম্পূর্ণ একটা ফ্লোর দেওয়া হয়েছে, যেখানে ডাক্তাররা নির্দিষ্ট রুমে রয়েছেন এবং তাদেরকে গাইড করার জন্য আমাদের একটা নির্দিষ্ট টিম সেখানে কাজ করে। এবং রোগীদের ওষুধ নেওয়ার সেকশনটা আমি আপনাদেরকে আগেই বলেছি, আমাদের ওষুধ নেওয়ার সেকশনটা সম্পূর্ণ আলাদা। সেখানে ওয়েটিং এবং 10টা কাউন্টার রয়েছে, রোগীরা সেখানে নির্দিষ্ট সময় সময় তাদেরকে ডাকা হয় এবং তাদের ওষুধটা দিয়ে দেওয়া হচ্ছে। এবং আমাদের আউটডোর রোগীর সংখ্যা প্রতিদিন প্রায় গড়ে 1800 থেকে 2000 হয়ে যায়। আমাদের যদি 250 বেডের হসপিটাল, কিন্তু তাদের জন্য আমাদের এখন আপাতত প্রতিদিন প্রায় কোভিডকালীন সময় প্রায় 800, 1000, কোনোদিন 1500 পর্যন্ত হয়ে যাচ্ছে। জি, আপনি বিভিন্নভাবে রোগীর সেবা দেওয়ার কথা বলছিলেন। আমি ডাক্তার জোবায়ের আহমেদের কাছে আসতে চাই। স্যার, এখন পর্যন্ত তো বেসরকারি কোনো হসপিটালে টিকাদান কার্যক্রম শুরু করা হয়নি বা সরকারের নির্দেশে সেটা এখনো চালু করা যায়নি। আমরা যদি সরকারি হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা আরও ভালোভাবে নিশ্চিত করতে চাই, তাহলে সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু করার গুরুত্বটা নিয়ে যদি আপনি বলেন। জি, ধন্যবাদ। আমি তো আপনার সাথে আমি 100% একমত। প্রথমে ইনিশিয়াল ফিউ উইকস যদিও সরকারি ব্যবস্থাপনায় টিকা বিতরণ কার্যক্রমটা সফলভাবে সম্পন্ন হচ্ছে এখন পর্যন্ত, এভরিথিং ইজ গোয়িং অন অলরাইট। বাট আমি প্যান্ডেমিকের শুরুর কথা একটু সবাইকে মনে করে দিতে চাই। তখন কিন্তু একটু টেকনিক্যাল ডিলে ছিল। গভর্নমেন্ট হসপিটাল নাকি প্রাইভেট হসপিটাল গুলো ট্রিটমেন্ট করবে বা কারা করতে পারবে বা কারা করতে পারবে না, এটা নিয়ে এক ধরনের সামান্য বিলম্বের কারণে কিন্তু যথেষ্ট রকমের সাফারিং গেছে। তো এবার আমি আশা করব অন্তত এই বিষয়ে আমাদের হেলথ কেয়ার পলিসি মেকাররা এই বিষয়ে একটু দ্রুত সিদ্ধান্ত নেবেন যে কিছু সিলেক্টিভ হাসপাতালকে অবশ্যই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ যাতে করতে পারে এবং এটা অবশ্যই ঢাকা এবং ঢাকার বাইরেরও যাতে যেসব হাসপাতাল তাদের সেই অর্গানাইজেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেই ধরনের ক্যাপাসিটি আছে, অ্যাডিকুয়েট সেফটি এবং সিকিউরিটি এবং কোল্ড চেইন মেনটেন করার ক্ষমতা আছে, তাদেরকে অবশ্যই আমি মনে করি টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেওয়া উচিত। তাহলেই না আমরা এই বিষয়ের
ম্যাক্সিমাম ফলাফলটা অর্জন করতে পারবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আরো একবার খালিদ মোহাম্মদ ইকবাল স্যার আপনার কাছে যেতে চাই। টিকা ব্যবস্থাপনা যেভাবে সুষ্ঠুভাবে হচ্ছে বা আপনি আপনার হাসপাতালে কার্যক্রম যেভাবে সুষ্ঠু ব্যবস্থাপনার কথা বলছিলেন, সমগ্র স্বাস্থ্যসেবাকে সেভাবে যদি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে হয় তাহলে বৃহৎ পরিসরে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা তো আমাদের দেশে সম্ভব। এ বিষয়ে আপনার শেষ মন্তব্যটা আমি শুনে নেব। ধন্যবাদ। টিকা ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বোপরি বিষয় হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে বয়োজ্যেষ্ঠদেরকে গাইড করার জন্য এখানে প্রপার অ্যাসিস্ট্যান্সি থাকতে হবে, এবং যারাই আসবে তাদেরকে প্রথমে রিসিভ করে ক্যাটাগরাইজ করে দিতে হবে তারা কোন কোন দিকে যাবে। প্রয়োজনে তাদেরকে সেখানে নেওয়ার জন্য একটা টিম কাজ করবে, এবং তাদেরকে অন্তত 30 মিনিট অবজারভেশনের জন্য অন্তত বসে বা মানে বসে থাকে সেখানে রাখা, মানে বসিয়ে রাখার ব্যবস্থা রাখতে হবে। তাদের যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেখান থেকে যেন ইমার্জেন্সি ডিপার্টমেন্টের কাছে হয়, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ইমার্জেন্সি মেডিকেল টিম অবশ্যই কাজ করবে। জি, কারণ ধন্যবাদ আমাদের এই টিকার আপনাকে। তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেখা যায়নি। জি, জি, ধন্যবাদ আপনাকে। আমি নুরুল ফাত্তার রুমি স্যার আপনার কাছ থেকে শেষ মন্তব্য শুনবো। টিকা ব্যবস্থাপনার মতো সুষ্ঠু হোক স্বাস্থ্যসেবা, এই কথাটি যদি আমরা বলতে চাই তাহলে আমাদের কি করণীয়? শেষ মন্তব্য। আমাদের যেটা করণীয়, সাধারণ জনগণ, বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর মানুষজনের মধ্যে, তারা কিন্তু করোনাকে তারা গুরুত্ব দেয়নি। করোনার ভয়াবহতা বা করোনা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য কেন জানি আমাদের ওই শ্রেণীর মানুষকে ঠিকমতো আমরা পৌঁছাতে হয়তো বা পারিনি। একইভাবে আমরা দেখতে পেয়েছি যে তারা মনে করছে আমাদের করোনাই হবে না, করোনাই হচ্ছে না, কিসের করোনা টিকে নিব। 2 নম্বর কথা, এদিকে আমাদেরকে আরো একটু মানে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, এবং এই যে আমরা যে টিকাদান করার জন্য যে আমরা অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করছি, এ ব্যাপারে আমাদের বস্তিবাসী, নিম্ন আয়ের মানুষজন, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষদেরকে অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার ব্যাপারে যথাযথভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। মোট তাহলে আমি কথা মনে আপনি করছি সচেতনতার যে আমাদের বিষয়টি বারবার করে বিপুল গুরুত্ব দিচ্ছেন। সংখ্যক মানুষ কিন্তু টিকা অংশগ্রহণ করতে পারবে। আমি শুধু একটা কথা বলে রাখি, বাংলাদেশ কিন্তু বিশ্বে আমি অত্যন্ত শুধু সফল একটি একটা রাষ্ট্র, যে কিনা ইপিআই প্রোগ্রাম, ইমিউনাইজেশন প্রোগ্রাম, অর্থাৎ যে বাচ্চাদের টিকাগুলো কিন্তু আমরা সফলভাবে দিতে পেরেছি এবং বিশ্বে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। তেমনিভাবে ইনশাআল্লাহ আমি মনে করছি প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই করোনা ভ্যাকসিন প্রোগ্রামটিকে অবশ্যই সাফল্যমণ্ডিত করতে পারবো। জি, আপনাকে সেই জন্য অসংখ্য আমি মনে ধন্যবাদ। করছি আমরাও মনে মিডিয়া, করি যে টিকা ব্যবস্থাপনার মতো সুষ্ঠু হবে আমাদের স্বাস্থ্য খাতের অন্যান্য ব্যবস্থাপনাগুলো। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক শেখ নুরুল ফাত্তার রুমি, ডাক্তার জুবাইর আহমেদ এবং ডাক্তার খালিদ মোহাম্মদ ইকবাল স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বিশেষজ্ঞ মতামতগুলো তুলে ধরার জন্য। দর্শক, এই করোনাকালীন সময়ে টিকা ব্যবস্থাপনা এবং অন্যান্য স্বাস্থ্যসেবা নিয়ে আমরা কথা বলছিলাম আজকের আমাদের এই হ্যাপেনিং পয়েন্টে। নিশ্চয়ই আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।